বলো তো, ফেলিয়ার মানে কি? লজ্জা, ঘৃণা। যে ফেল করে তার বন্ধু হতে নেই, তাকে ভালোবাসতে নেই। যে ফেল করে সে খারাপ, তার দ্বারা কিছুই হয় না, সে সাফল্যের যোগ্যই নয়। চেনা চেনা লাগলো কথাগুলো? আমাদের জেনারেশনটা গোটা অ্যাডোলেসেন্স জুড়ে এই ধরনের কন্ডিশনিং পেয়ে বড় হয়েছে, এবং গোটা অ্যাডোলেসেন্সটা জুড়ে তার সেলফ এস্টিম, ভ্যালু, কনফিডেন্স সব কিছু ধুলোয় মিশেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যখন বুঝতে পারছি যে এই কন্ডিশনিংটা হওয়ার পেছনে এবং আমাদের এত সময় এনার্জি নষ্ট হওয়ার পেছনে কাদের হাত আছে, কিভাবে আমাদের সোসাইটি তৈরি করেছে, আমরা এখন কি করব? আমরা কি তাদের সারা জীবন ধরে ব্লেম করব? একদমই করব না। কারণ চেঞ্জ আমাদের নিজেদের ভেতর থেকে আসবে। ওদেরকে ব্লেম করলে আমাদের নিজেদের মেন্টাল হেলথ খারাপ হবে। তাই আজকের ভিডিওতে কথা বলবো ফেলিয়ার হ্যান্ডলিং নিয়ে। যদি তুমি একজন অ্যাডোলেসেন্ট হও বা তোমাকে ফেলিয়ার নিয়ে কোনো আনহেলদি ওয়েতে কন্ডিশনিং করানো হচ্ছে, কোনো দরকার নেই, কাউকে ভিডিও দেখাতে হবে না। তুমি নিজে দেখো, বোঝো, নিজের ওপর কাজ করো। তোমার কনফিডেন্স, তোমার ভ্যালু, তোমার এস্টিম, তোমার ওয়ার্থ, এইগুলো যেন কম না হয়। আলটিমেটলি আজ থেকে 5 বা 10 বছর পরে সাকসেসটা কিন্তু তোমার হাতেই থাকবে। মনে রাখবে যে মুখে কথা বলার থেকে বা এক্সপ্লেনেশন দেওয়ার থেকে আমাদের কাজ কিন্তু বেশি জোরে উত্তর দেয়। চলো শুরু করি। ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। আজ কথা বলবো ফেলিয়ার হ্যান্ডলিং নিয়ে। দেখো, যখন আমরা স্কুল লেভেলে থাকি তখন আমাদের কাছে ফেলিয়ার মানে একটা ফিক্সড মাইন্ডসেট থাকে। যেমন যখন আমরা অ্যাকাডেমিক্সে বা পড়াশোনার মধ্যে থাকি তখন একটা নির্দিষ্ট নাম্বারের নিচে যদি আমরা রেজাল্ট করি তখন আমরা জানি সেটা ফেলিয়ার। যখন তুমি আরেকটু বড় হও বা বুঝতে শেখো তখন জানতে পারো যে ওটা ফেলিয়ারের খুব সংক্ষিপ্ত একটা রূপ। আসলে ফেলিয়ার মানে হলো কোনো একটা গোল অ্যাচিভ করতে না পারা। সেটা যে কোনো কিছু হতে পারে। তুমি যদি ভেবে দেখো যে তোমার ক্লাসের যে টপার, সে একটা রেজাল্ট মনে ভেবে রেখেছে যে আমাকে এই গোলটা অ্যাচিভ করতে হবে, এবং সে যদি কোনোভাবে অত দূর না যেতে পারে সেটা কিন্তু তার কাছে একটা ফেলিয়ার। যারা প্রফেশনালস রয়েছেন তাদের কাছে কোনো একটা জব না পাওয়া বা একটা ইন্টারভিউ রিজেক্ট হয়ে যাওয়া, এটা একটা ফেলিয়ার হতে পারে। এমনকি কোনো একজন রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যাওয়া, সেটাও কিন্তু এক ধরনের ফেলিয়ার হতে পারে। সুতরাং মাথায় ঢুকিয়ে নাও যে ফেলিয়ার মানে আমাদেরকে যেটা বুঝিয়ে দেওয়া হয় সেটা কিন্তু কয়েকটা র্যান্ডাম শব্দ ছাড়া আর কিছুই নয়। ওগুলো কোনোটাই ফ্যাক্ট নয়, আমার অনেক জানা বাকি আছে। ফেলিয়ার হ্যান্ডেল করার জন্য সবার প্রথমে জানতে হবে যে ফেলিয়ার কী, এবং দুটো মেজর জিনিসের মধ্যে আমাদেরকে হিট করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ব্লেমিং, আর একটা হলো কিছু ইরেশনাল থট, কিছু আজে বাজে চিন্তা, আজে বাজে কন্ডিশনিং, যেগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফেলিয়ারকে হ্যান্ডেল করার প্রথম স্টেপ, আইডেন্টিফাই দ্য ইরেশনাল বিলিভস অ্যাবাউট ফেলিয়ার। ফেলিয়ার সম্পর্কে আমাদের যে সমস্ত ধারণাগুলো রয়েছে বা ইললজিক্যাল ধারণা রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা। যেমন ফেলিয়ার মানে কি? ফেলিয়ার মানে লজ্জা, ফেলিয়ার মানে তুমি খারাপ, আমার দ্বারা কিছু হয় না, আমাকে কেউ ভালোবাসবে না, সাফল্য বা সাকসেস আমার জন্য নয়। এই যে ইরেশনাল থটগুলো, এইগুলোই কিন্তু মেন কালপ্রিট। এখন এই প্রত্যেকটা থটের মধ্যে একটা জিনিস তুমি কমন পাবে, সেটা হলো দোষ দেওয়া বা ব্লেম করা। এখন এই কনটেক্সটে আমরা ব্লেমিংকে দুটোভাবে দেখতে পাই। প্রথম ক্ষেত্রে যে স্টেটমেন্টগুলো দিলাম সেগুলোতে ব্লেমিং নিজেকে করা হচ্ছে, সব কিছুর দোষ নিজে নিয়ে নেওয়া হচ্ছে। ব্লেমিং অন্যভাবেও হতে পারে, সেটা হলো নিজে কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে সব কিছু অন্যের ওপর চাপিয়ে দেওয়া। এবার আসছি ব্লেমিংয়ে। প্রথম ক্ষেত্রে কি হয় না, আমি মনে করি যে আমার সঙ্গে যা হয়েছে সব কিছুর জন্য আমি একা দায়ী এবং আমার দ্বারা কিছু হবে না।
এইখান থেকে তৈরি হয় ফিয়ার অফ ফেলিয়ার। আমরা ফেলিয়ারকে বা ব্যর্থতাকে ভয় পেতে শুরু করি, এবং এর একটা রেজাল্ট হিসেবে দেখা যায় যে পরবর্তীকালে যদি আমার কাছে কোনো অপরচুনিটি আসে, আমরা সেটা নিতে চাই না, এটা ভেবে যে সেই তো আমি ফেল করব, তাহলে নতুন অপরচুনিটি নেওয়ার পয়েন্টটাই কি, আমি কেন চেষ্টা করব। সেটা কিন্তু আমাদের নিজেদের ডেভেলপমেন্টকে হ্যাম্পার করছে। অন্যদিকে আমরা যখন অন্য কাউকে ব্লেম করে দিচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের ক্ষেত্রে লার্নিং গ্যাপ তৈরি হচ্ছে। মানে আমার যে কিছু শেখার প্রয়োজন আছে নিজেকে ডেভেলপ করবার জন্য, সেই জিনিসটা চলে যাচ্ছে, কারণ এখানে আমরা নিজের ওপর কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে পুরোটাই অন্যের ওপর এক্সকিউজ এর মতো চাপিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন কঠিন হয়েছিল তাই ফেল করেছি, ও আমার কথা শোনেনি, কমিউনিকেট করেনি আমার সাথে, তাই আমাদের রিলেশনশিপটা রইল না। ঠিক এই ধরনের জিনিসপত্র হতে পারে। এখন এখান থেকে বেরোনোর প্রথম উপায় যেটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, সেটা হলো একটা লিমিটেড অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটি আমাদের নিজের ওপরে নিতে হবে। এখন অতিরিক্ত নিজেকে ব্লেমিং করা বা অতিরিক্ত এক্সকিউজ দেওয়া দুটোই কিন্তু আনহেলদি প্যাটার্ন। হেলদি বিষয়টা কি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের রেসপন্সিবিলিটি আমাদের নিজেকে নিতে শিখতে হবে। যদি অতিরিক্ত নিয়ে নিই রেসপন্সিবিলিটি, তাহলে সব কিছুর জন্য আমি নিজেকেই দোষ দিচ্ছি এবং আমি এগোতে ভয় পাচ্ছি। আর যদি আমি একেবারেই রেসপন্সিবিলিটি না নিই, তাহলে ওইখানেই আমার এগোনোটা রেজিস্ট হয়ে যাচ্ছে। দুই দিকেই কিন্তু আমার ডেভেলপমেন্ট হ্যাম্পার হচ্ছে। এখন যদি আমি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটি নিজের ওপর নিই, তাহলে আমি একটা ডিরেকশন পাবো, একটা ওয়ে আউট পাবো, আমাকে কিসের ওপর কাজ করতে হবে, কতটা কাজ করতে হবে, কোন ওয়েতে কাজ করতে হবে। এখন এই যে প্রথমে ইরেশনাল থটগুলোকে আইডেন্টিফাই করা এবং তারপরে র্যাশনাল থট দিয়ে সেগুলোকে ডিফাইন করা বা রিফ্রেম করা, এটা বলা যতটা সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। এটা কিন্তু লম্বা প্রসেস। এখন সেটাই বলবো যে এই ওয়ে আউটটা কি। ফেলিয়ার কিন্তু খুব আনপ্লিজেন্ট বা অস্বস্তিকর এবং একটা প্রচণ্ড আনওয়ান্টেড ফিলিং। আমরা কেউ চাই না ফেলিয়ারের মধ্যে পড়তে, কারণ এটা প্রচণ্ড একটা আনকমফোর্টেবল জিনিস, আনপ্লিজেন্ট জিনিস, আমরা চাই না। কারণ আমাদের সমাজে ফেলিয়ার শেমিংটাকে এমন করেই নর্মালাইজ করা আছে যা হয় যে তুমি কোনোভাবেই ফেল করতে পারো না, কারণ যে ফেল করে সে খারাপ হয়, আর তুমি তখন পারফেকশনের পেছনে ছোটো, এবং সেইখান থেকে ফিয়ার অফ ফেলিয়ার জন্ম নেয়। আমরা যেহেতু ফেলিয়ারকে ভয় পেতে শুরু করি, তাই হয়তো সেখান থেকে ডিনায়ালটাও আসে যে এটা আমার জন্য হয়নি, এটা অন্য কারোর জন্য হয়েছে। আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ আমরা সেভাবেই তৈরি হয়েছি। দেখো, এনভায়রনমেন্টের থেকে ভ্যালিডেশন আমরা সবাই চাই। আমরা চাই আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করুক। যদি তুমি অ্যাকসেপ্টেন্স পাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু তুমি যদি এমন কেউ হও যে ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে পারছো না এবং তোমার এনভায়রনমেন্ট তোমায় করতে দিচ্ছে না, দেন ইটস হাই টাইম টু ওয়ার্ক অন ইয়োর সেলফ। 4টে স্টেপ বলবো, মন দিয়ে বুঝতে চেষ্টা করো। সবার প্রথমে নিজেকে অ্যালাউ করো ইমোশনটা ফিল করার জন্য, ফেলিয়ারের ইমোশনটা ফিল করার জন্য। দেখো, ফেলিয়ার এমন একটা এক্সপিরিয়েন্স যেটা অনেকগুলো অস্বস্তিকর ইমোশনের সঙ্গে আসে। রাগ, দুঃখ, ভয়, লজ্জা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেটা আমরা চাই না, অনভিপ্রেত ঘটনা বলি আমরা যেটাকে। এবং আমরা কনসিয়াসলি সেগুলোকে সাপ্রেস করে থাকি। কেন? যাতে আমরা পারফেক্ট দেখাতে পারি নিজেকে সকলের সামনে। এবং আর একটা জিনিস, আমাদের ছোট থেকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় কিছু পজিটিভ ইমোশন থাকে, কিছু নেগেটিভ ইমোশন থাকে, এবং নেগেটিভ ইমোশনগুলো যখন আমরা অন্যকে দেখাই সেগুলো কিন্তু ডিসরেসপেক্টফুল, এটা আমাদের বুঝিয়ে দেওয়া হয়। যে কারণে আমরা একমাত্র সলিউশন বুঝি ওই ইমোশনগুলোকে সাপ্রেস করে নেওয়া। আজকে একটা মিথ ভাঙবো, সেটা হলো পজিটিভ বা নেগেটিভ ইমোশন বলে কিছু হয় না। ইমোশন হয়, ওটা নিজেই একটা খুব কমপ্লেক্স জিনিস। কিছু কমফর্টেবল হয়, প্লিজেন্ট হয়, শান্তিপূর্ণ হয়, কোনোটা ডিস্ট্রাকটিভ হয়, কোনোটা পিসফুল হয় না। কিন্তু আমাদের প্রত্যেকটাই রিলিজ করা প্রয়োজন, না হলে কিন্তু আমরা মনে করি যে সাপ্রেস করে নিলাম এবং সেটা আমাদের শর্ট টার্মে রিলিফ দিলেও আমাদের স্মৃতিতে কোথাও না কোথাও সেটা থেকে যায়, পরবর্তীকালে সেটা বার্ন আউট হিসেবে বেরিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা থাকে। তাই
সবার প্রথমে প্রয়োজন নিজে যে ইমোশনটা ফিল করছো নিজেকে সেটা প্রপারলি ফিল করতে দাও, সাপ্রেস করো না, রেগুলেট করো, নিজে বোঝার চেষ্টা করো কী ফিল করছো, নিজের অনুভূতি, নিজের কাছে কোনো লজ্জা নেই, নিজে নিজে ফিল করো, চেষ্টা করো ফিল করার। এক্ষেত্রে যখন তুমি সেই ইমোশনটা ফিল করছো নিজেকে প্রশ্ন করো স্পেসিফিক্যালি যে আমি কি ফিল করছি, এবং সেই ইমোশনটাকে চেনো। তুমি রাগছো না দুঃখ পাচ্ছ, না তোমার ডিসঅ্যাপয়েন্ট লাগছে, না তোমার গ্রিফ হচ্ছে, না গিল্টি ফিল করছো, কি হচ্ছে সেটা নিজেকে সময় দাও এবং বোঝার চেষ্টা করো যে তুমি অ্যাকচুয়ালি কি ফিল করছো। দেখো, এটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু তুমি নিজে কি অনুভব করছো সেটা নিজের কাছে অনেক সময় ক্লিয়ার থাকে না। এই ক্লিয়ার করে জিনিসটা বোঝাটাই আমাদেরকে অনেক আগে এগিয়ে নিয়ে যায়। আমরা অলরেডি অনেক স্টেপ আগে এগিয়ে যাই, কারণ তুমি অলরেডি সেলফ অ্যাওয়্যার হয়ে যাও যে ফেলিয়ারটা তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়ে। যখন কেউ তোমার সঙ্গে নেই তখন তোমাকেই স্টেপ নিতে হবে। এনি হাও ইমোশনটা চেনো এবং নিজেকে বোঝানোর চেষ্টা করো যে ফেলিয়ার খুব নর্মাল জিনিস। যদি আমি ফেল না করি আমি আমার উইকনেসগুলোকে বুঝতে পারবো না, এবং উইকনেস বুঝতে না পারলে আমি সেগুলো নিয়ে প্রসিড করতে পারবো না, আমি সেগুলোকে দিয়ে আমার কাজে লাগাতে পারবো না। এখন তোমার মনে হবে যে তো আমি তো এরকম শিখিনি, আমাকে তো সোসাইটি শেখায়নি যে ফেলিয়ার নর্মাল। সোসাইটি শেখায়নি তো কি হয়েছে, তুমি নিজেকে শেখাবে। নেক্সট স্টেপ, প্র্যাকটিস সেলফ কম্প্যাশন। দেখো, এমপ্যাথি নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা অন্যের পরিস্থিতিকে বোঝার জন্য নিজেকে তার জায়গায় বসিয়ে বোঝার চেষ্টা করি যে সে কীরকম ফিল করেছে। বলতে পারো কন্টিনামের ঠিক উল্টো দিকে রয়েছে সেলফ কম্প্যাশন। এখানে তুমি অন্য কাউকে নিজের জায়গায় বসাও। কি করে বলো তো? একবার যখন তুমি নিজেকে কনভিন্স করে ফেলেছো যে তুমি কি ইমোশন ফিল করছো সেটা বোঝার জন্য, দেন তুমি জানো তোমার অবস্থা কি, তুমি জানো যে তুমি কীরকম ফিল করছো। এখন নিজেকে প্রশ্ন করো যে তোমার চেনা কেউ, তোমার জানা কেউ, যার জন্য তুমি কেয়ার করো, যার কিছু হলে তোমার যায় আসে, এমন কাউকে তুমি কল্পনা করো এবং নিজেকে প্রশ্ন করো যে তোমার সঙ্গে যে সিচুয়েশানটা হয়েছে সেটা এক্স্যাক্ট সিচুয়েশান যদি তার সঙ্গে হতো তুমি তাকে কি করে হ্যান্ডেল করতে, তুমি তাকে কীরকম করে কমফর্ট দেওয়ার চেষ্টা করতে, তুমি কি করে তার কেয়ার করার চেষ্টা করতে। কিছু উত্তর তো পাবে। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি কেমন করে ট্রিট করতে চাও, কিছু না কিছু উত্তর তো রয়েছে। তাকে কেমন করে কমফর্ট দেবে, কেমন করে তাকে বোঝাবে, কেমন করে তাকে সেফ ফিল করাবে। এক্স্যাক্ট সেম বিহেভটা নিজের সঙ্গে করো। নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করো না, নিজেকে দুঃখ দিও না, নিজেকে হার্ট করো না, বাট নিজের পাশে থাকো। এই সময় তোমার নিজেকে খুব প্রয়োজন। এটা খুব ডিপ কনসেপ্ট, আমি বুঝতে পারছি তোমার জন্য হয়তো কঠিন হবে এটা, কিন্তু তুমি চেষ্টা করো। যদি ইমোশনটা ফিল করতে পারো তাহলে সেলফ কম্প্যাশনও ফিল করতে পারবে, এটাতেও তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। দেখো, প্রথম দুটো স্টেপে আমরা সাইকোলজিক্যালি নিজেকে কমফর্টেবল করার চেষ্টা করলাম। এইবারে আমাদের আসল কাজ হচ্ছে অ্যাকশানে আসা। প্রথম অ্যাকশানটা সেটা আমাদের মাইন্ডফুলি করতে হবে। ফাউন্ডেশনে আমরা কথা বলেছিলাম মাইন্ডসেট নিয়ে, যেখানে দুটো মাইন্ডসেটের কথা বলেছিলাম, একটা গ্রোথ মাইন্ডসেট, একটা ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট যাদের হয় তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট হয়, কারণ তারা নিজেকে প্রশ্ন করে যে সেই তো আমি খারাপই করব, আমার কাছে কোনো ওয়ে আউট নেই ভালো কিছু করার, আমার দ্বারা ডেভেলপমেন্ট হবে না, আমার দ্বারা সাকসেস আসবে না, এবং সেখান থেকে তারা কোনো স্টেপই নেয় না। কিন্তু গ্রোথ মাইন্ডসেট যাদের হয় তারা সব সময় চেষ্টা করে নতুন কিছু শেখার, আরও বেটার করার, নিজেকে আরও বোঝার যে সে নিজেকে আরও ভালো কী করে করতে পারে, না কি অন্যদের চোখে নিজেকে পারফেক্ট করার জন্য, বাট নিজের সেলফ ওয়ার্থ বাড়ানোর জন্য, নিজের কাজে আরও বেশি ভালো হওয়ার জন্য, নিজের বেস্ট ভার্সনটা হওয়ার জন্য। তুমি প্রথমে নিজের ইমোশন ফিল করে ফেলেছো, বুঝে গেছো তুমি কেমন অনুভব করছো,
দ্বিতীয়ত, তুমি নিজেকে সেই কমফর্ট জোনটা দিতে চেষ্টা করছো, নিজের সঙ্গে কম্প্যাশনেট হতে চেষ্টা করছো যে আমি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে নিজের পাশে থাকতে হবে। এখন পাশে থাকা মানে, মানছি সাইলেন্টলি পাশে থাকাটা হয়, কিন্তু যতক্ষণ আমরা এফর্ট দেব ততক্ষণ আমরা এগোতে পারবো না। আমাদের থার্ড স্টেপ হচ্ছে মাইন্ডসেটের ওপর কাজ করা, গ্রোথ মাইন্ডসেটের ওপর কাজ করা। ব্লেমিং করব না, উল্টে আমরা দেখব যে নিজের কোন কোন জায়গাগুলোকে আমরা আরও বেটার করতে পারি, আরও ভালো করতে পারি, নিজের বেস্ট ভার্সনটা হতে পারি নিজের জন্য, নিজেকে ভালোবেসে, নিজে আরও ভালো থাকার জন্য। কারোর জন্য করতে হবে না, নিজের জন্য করো। দেখো, যাদের ফিক্সড মাইন্ডসেট হয় তাদের ক্ষেত্রে ফেলিয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু খুব পেইনফুল। কিন্তু যদি তুমি কোনোভাবে এনিহাউ নিজেকে বোঝাও, জাস্ট ট্রাই তো করি, তারপর যা হয় দেখা যাবে। এই যে আমরা একটা লুপের মধ্যে ফেসে যাই না, ফেলিয়ারের পরে একটা ওভার থিঙ্কিং হয় যে কি করব না করব বুঝতে পারছি না, এক্ষেত্রে খুব সুন্দর একটা ওয়ে আউট আছে। নিজেকে দুটো কোয়েশ্চেন করো। এক হচ্ছে, যদি আমি একেবারেই ট্রাই না করি তাহলে কি হবে, অ্যান্সার বের করো, লেখো এক জায়গায়। নিজেকে আবার প্রশ্ন করো, যেটা আমি করতে চাইছি সেটা যদি আমি ফার্স্ট স্টেপটাও অ্যাটলিস্ট নিই তাহলে আমার কি হবে, নোট ডাউন করো। দেন সেগুলোর প্রোজ অ্যান্ড কনস দেখো, যেটা বেশি বেনিফিশিয়াল মনে হচ্ছে এনিহাউ সেটা করো, তুমি পারবে। এনিহাউ তোমায় করতেই হবে, কিছু করার নেই। এইভাবে কিন্তু আমরা ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটের দিকে যাওয়া প্র্যাকটিস করতে পারি। আর যখনই আমরা গ্রোথ মাইন্ডসেট প্র্যাকটিস করে ফেলবো তখনই কিন্তু আমরা অটোমেটিক্যালি রেডি ফিজিক্যালি কোনো অ্যাকশন নেওয়ার জন্য। ফিজিক্যালি অ্যাকশন নেওয়া মানে কি, প্রবলেম সলভিং করা। এনিহাউ নিজেকে বোঝাও যে ফেলিয়ার মানে লজ্জাজনক কোনো বিষয় নয়, সম্মান নিয়ে টানাটানির কোনো বিষয় নয়, এগুলো কোনো বিষয়ই নয়। ইটস জাস্ট আ প্রবলেম। যে প্রবলেমটার কারণটা কি সেটা তুমি ধরতে পারো নি। আমাদের প্রবলেম সলভিং করতে হবে। ফেলিয়ার হ্যান্ডলিং ইজ ইকুয়াল টু প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং নিয়ে আমরা কথা বলবো নেক্সট স্টেপে। তুমি নিজেকে কনভিন্স করিয়ে ফেলেছো প্রবলেম সলভিং করার জন্য, তোমাদেরকে বলি প্রবলেম সলভিংয়ের একটা ওয়ে আউট আছে, সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড সার্চ। মনে করে দেখো, আমরা যখন আরেকটু ছোটোবেলায় ছিলাম, বা তোমরা যারা অ্যাডোলেসেন্সে আছো, যখন কোনো একটা অঙ্ক আমরা করি এবং সেটার উত্তর যদি ভুল বেরোয়, আমরা অনেক সময় ব্যাক ক্যালকুলেশন করি, পেছন দিক থেকে দেখার চেষ্টা করি যে কোন স্টেপটা আমরা ভুল করেছিলাম। ব্যাকওয়ার্ড সার্চও একই জিনিস করা হয়। রেজাল্ট থেকে আমরা কোয়েশ্চেনের দিকে যাই, ঠিক আছে? ধরে নাও ফেলিয়ার ইজ এ প্রবলেম এবং ফেলিয়ার ইজ দ্য রেজাল্ট, তাহলে আমরা ব্যাকওয়ার্ড সার্চ করব কি করে? ফেলিয়ার যদি রেজাল্ট হয়, আমরা আগের স্টেপে দেখব যে আমরা কি কি অ্যাকশান নিয়েছিলাম এবং ওই অ্যাকশান নেওয়ার পেছনে আমাদের থট প্রসেস কী ছিল, আমরা কি ডিসিশন নিয়েছিলাম, কি ভেবে অ্যাকশানটা নিয়েছিলাম। থার্ড স্টেপে আমরা সেইগুলোকে এক্সপ্লোর করব এবং তার আগের স্টেপে আমরা দেখব যে সেই অ্যাকশনগুলো অ্যাকচুয়ালি কী ধরনের মাইন্ডসেট থেকে এসেছিল, কি আমাদের সেই অ্যাকশনগুলোকে ইনফ্লুয়েন্স করেছিল, এবং সেইখানেই আমরা কোনো একটা পয়েন্ট পাবো যেটা আমাদের উইক পয়েন্ট ছিল এবং সেটার উপরেই আমরা কাজ করব। হতেই পারে তুমি ব্যাকওয়ার্ড সার্চ করতে গিয়ে দেখলে, তুমি যদি অ্যাকাডেমিক্সে থাকো, তোমার যদি কোনো একটা নাম্বার কম এসে থাকে বা ফেল করে থাকো, ফেল করা কোনো অ্যাবনর্মাল বিষয় নয়, ফেল করা নর্মাল, করে থাকো, হয়তো দেখলে যে তোমার ওই সিলেবাসে যে সমস্ত কোর কনসেপ্টগুলো ছিল সেগুলোতে তোমার একটুখানি গলদ ছিল, তুমি বুঝতে পারোনি যে এগুলোতে আমাকে কাজ করতে হবে বা ওইগুলো কত গুরুত্ব দিতে হবে, বা ল্যাক অফ প্র্যাকটিস ছিল, এটা হতে পারে। যারা প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে হতেই পারে তারা দেখলেন যে তার কাজের জন্য একটা নির্দিষ্ট স্কিলের প্রয়োজন এবং সেই স্কিলটা তার কাছে নেই, স্কিল গ্যাপ রয়েছে, যার কারণে তার সিভি হয়তো রিজেক্টেড হয়ে গেছে। রিলেশনশিপের ক্ষেত্রে দেখা গেল যে আমার দিক থেকে কমিউনিকেশন ঠিক ছিল না, ল্যাক অফ ট্রাস্ট ছিল, আমরা ঠিক করে একে অপরকে সময় দিতাম না, সে কারণে রিলেশনশিপটা থাকলো না। ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট ইউর কজেস অফ ফেলিয়ার, কেন তুমি ফেল করে গেছো যে কোনো কিছুতে, সেই কারণটাকে যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো,
তার মানে কারোর ক্ষমতা নেই তোমাকে গ্রোথ বা তোমার ডেভেলপমেন্ট হওয়া থেকে তোমাকে আটকায়। কারণ এখন তুমি জানো তোমাকে কিসের ওপর কাজ করতে হবে, তুমি সেটার উপরে কাজ করো। এক্ষেত্রে বলা হয় স্মার্ট গোল ইউজ করার কথা। পরের ভিডিওতে আমরা গোল সেটিং নিয়ে কথা বলবো। ছোট্ট একটা ধারণা দিই স্মার্ট গোল কি। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। এস ফর স্পেসিফিক। আগে তুমি তোমার প্রবলেমটা যখন জেনে গেছো কি, তখন খুবই স্পেসিফিক কিছু স্টেপসে ভাগ করো। কি প্রবলেমটা কেন, কোথা থেকে এসেছে, আমি কি করে এর ওপর কাজ করতে পারি। স্পেসিফিক কিছু ভাগে প্রবলেমটাকে ভাগ করে নাও। এম ফর মেজারেবল। এই যে ভাগগুলোতে ভাগ করলে এগুলো যেন মেজারেবল হয়, তুমি যেন পরিমাপ করতে পারো। তুমি যদি এগো তাহলে যেন তুমি পরিমাপ করতে পারো। এ ফর অ্যাচিভেবল। আনরিয়ালিস্টিক গোল সেট আমরা করব না। আমরা এমনই গোল সেট করব প্রবলেম সলভ করার জন্য যেগুলো আমরা সহজে অ্যাচিভ করতে পারি, আমাদের মধ্যে কনফিডেন্স তৈরি হয় যে আমরাও পারি। রেলিভেন্ট। উল্টো পাল্টা প্রয়োজন নেই, হাবিজাবি আজে বাজে এমন কোনো গোল আমরা সেট করব না। শুধুমাত্র প্রবলেম রেলিভেন্ট গোলসই আমরা সেট করব, যাতে কাজের কাজটা হয়। এবং টাইম বাউন্ড। অতিরিক্ত সময় লেগে যাচ্ছে বা আমি এতই কম সময় দিলাম, এতই স্ট্রিক্ট হয়ে গেলাম যে আমি গোলটা অ্যাচিভই করতে পারছি না, এমনও যেন না হয়। যথাযথ টাইম বাউন্ড হয়, তাহলেই তুমি ফেলিয়ার থেকে বেরোতে পারবে, যে কোনো ফেলিয়ার থেকে বেরোতে পারবে। যদি তুমি একজন অ্যাডোলেসেন্ট হও, এইভাবে নিজেকে ট্রিট করা শুরু করো, আজ থেকে নিজের উপর এইভাবে কাজ করা শুরু করো, বিশ্বাস করো তোমার কাছে তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং নিজেকে ভালো রাখার জন্য যা যা করতে হয় করো। কাউকে এক্সকিউজ দিও না, কাউকে ব্লেম করো না, নিজেকেও নয়, নিজেকে অতিরিক্ত ব্লেম করো না, সেটা তোমার জন্য ক্ষতিকর। মনে রেখো, আমরা এক্সকিউজ দেব না, এক্সপ্লেনেশন খুঁজবো। আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে। অনেক তো হলো কল্পনায় বাঁচা, এবার একটু কল্পনার জগৎ থেকে বেরোই। আর কতদিন? আমরা তো কন্ডিশনড হলাম এইভাবে, এবার একটু নিজের ওপর কাজ করা যাক। সকলে জানিও কেমন লাগলো ফেলিয়ার হ্যান্ডলিং। যদি কেউ প্র্যাকটিস করতে চাও অবশ্যই করো। এই ভিডিওটা অ্যাওয়ারনেসের জন্য ছিল। যদি কারোর মনে হয় যে সে খুব প্রবলেমের মধ্যে আছো, তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নাও। ওকে, ফাইন। আচ্ছা, আর দুটো ভিডিওর লিঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি নিচে, সেটা দেখবে। একটা হলো কোপিং উইথ স্ট্রেস, আর একটা হলো ডিস্ট্রেস টু ইউ স্ট্রেস। কারণ ফেলিয়ার আমাদের মধ্যে স্ট্রেস তৈরি করে, এটা অবভিয়াস। আমরা প্রথমে দেখবে যে ডিস্ট্রেস থেকে ইউ স্ট্রেসে কী করে আনতে হয়। ইউ স্ট্রেস মানে যেটা ভালো স্ট্রেস, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ডিস্ট্রেস আমাদেরকে হোল্ড করে রাখে। প্রথমে ডিস্ট্রেস টু ইউ স্ট্রেসটা দেখবে, তারপরে কোপিং উইথ স্ট্রেস দেখবে, বুঝতে পারবে। আর যারা আগের ভিডিওটা দেখেছিলে তাদের জন্য একটা কোয়েশ্চেন রয়েছে। আমি এখানে যে বললাম নিজের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করো, ফেলিয়ার মানে খারাপ হয়ে যাওয়া নয়, কিন্তু ফেলিয়ার মানে একটা প্রবলেম যেটার আমরা সলিউশন খুঁজে পাচ্ছি না। এটাকে কি বলে? একটা নাম দিয়েছিলাম, এটার নাম শিখিয়েছিলাম আগের ভিডিওতে, স্ট্রেস ম্যানেজমেন্টে। যদি মনে থাকে বা বুঝতে পারো কমেন্টে লিখো। টাটা।